হ্যালো ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি ফিজিক্সের একটা টপিক নিয়ে আলোচনা করব। ডুয়াল নেচার অফ রেডিয়েশন অ্যান্ড ম্যাটার ওয়েভস একটা চ্যাপ্টার আছে, তোমরা জানো ক্লাস 12-এর। তার মধ্যে একটা পার্ট হচ্ছে ম্যাটার ওয়েভ। এটা আজকে করাবো। তোমরা অনেকেই বলছিলে যে স্যার সঙ্গে কিছু একটু কনসেপ্ট দিলেও একটু ভালো হয়, সেজন্য নিউমেরিক্যাল প্লাস কনসেপ্ট দুটোই দেওয়ার চেষ্টা করছি আজকের এই ক্লাসে। ম্যাটার ওয়েভস ভীষণ ইম্পর্টেন্ট বিষয়, এখান থেকে যে কোনো এক্সামে পরীক্ষায় আসে। তোমরা করার চেষ্টা করো আমার সঙ্গে, দেখো চ্যাপ্টারটা পুরোপুরি বোঝার চেষ্টা করো। বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে, সেগুলো কিন্তু লাগবে তোমাদের। দেখো, ম্যাটার ওয়েভস একটা নতুন ধরনের ওয়েভের কথা বলা হচ্ছে। ম্যাটার ওয়েভস সেটা কি আমরা জানি। এর আগে পর্যন্ত আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে লাইটের ডুয়াল বিহেভিয়ার আছে, ডুয়াল নেচার অফ লাইট। তোমরা জানো লাইটের যেমন পার্টিকেল নেচার আছে, ফোটন পার্টিকেল আমরা বলি, এছাড়াও ওয়েভ নেচার আছে। তাহলে লাইটের আমরা বলি ডুয়াল নেচার আছে। অ্যাকচুয়ালি কিছু কিছু ফেনোমেনা এক্সপ্লেন করতে গিয়ে আমাদের ওয়েভ থিওরি কাজে লাগছে, অর্থাৎ ওয়েভ নেচারটাকে কাজে লাগাতে হচ্ছে। আর কিছু কিছু লাইটের ফেনোমেনা এক্সপ্লেন করতে গিয়ে আমাদের পার্টিকেল নেচারকে কাজে লাগাতে হচ্ছে। কোনো এক্সপেরিমেন্টে কোনো না একটা কোনো নেচার আমাদের কাজে লাগছে, দুটো একসঙ্গেই না। কোনো এক্সপেরিমেন্টে দুটোই একসঙ্গে কোথাও লাগে না। আমি একটা উদাহরণ তোমাদের দিচ্ছি। যেমন যদি বলি ইন্টারফিয়ারেন্স অফ লাইট, ডিফ্রাকশন অফ লাইট, পোলারাইজেশন অফ লাইট, এই বিহেভিয়ারগুলো এক্সপ্লেন করার জন্য অবশ্যই লাইটকে ওয়েভ হিসেবে আমাকে ধরতেই হবে, তাছাড়া এগুলো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে আমরা বুঝতেই পারবো না। ফেজ ডিফারেন্স কি, এগুলো তো ওয়েভের মধ্যেই আসে। আবার আমরা যখন ফটো ইলেকট্রিক এফেক্ট, কম্পটন এফেক্ট, রামন এফেক্ট, এগুলো যখন আমরা পড়বো তখন কিন্তু লাইটকে আমাদের ওই ওয়েভ ধরলে চলবেই না। ওয়েভ ধরলে কোনোভাবে এক্সপ্লানেশন হবে না এইসব ঘটনার। তাহলে সেই ক্ষেত্রে আমাদের লাইটকে অবশ্যই পার্টিকেল, অর্থাৎ এখানে ফোটন পার্টিকেল হিসাবে আমাদের ধরতে হয়। তার মানে লাইট তাহলে কি যদি বলা হয়, দুটোই। লাইটকে আমরা একটা এখন আর বলতেই পারি না যে লাইট শুধু ওয়েভ, লাইট শুধু পার্টিকেল, একটা বলা যাবে না, লাইট দুটোই। হ্যাঁ, লাইট যখন লাইটের সঙ্গে ইন্টারেক্ট করবে, ইন্টারফারেন্স ডিফ্লেকশনে কি হচ্ছে, লাইটের সঙ্গে লাইটের ইন্টারাকশন হচ্ছে। একটা লাইট আরেকটা লাইটের উপর গিয়ে পড়ছে, একটা লাইট ওয়েভ আরেকটা লাইট ওয়েভের উপর গিয়ে পড়ছে। সেটা যদি সেম ফেজে গিয়ে পড়ে, তোমরা যখন ইন্টেন্সিটি বেড়ে যায়, অপোজিট ফেজে পড়লে ইন্টেন্সিটি কমে যায়। তাই লাইট যখন লাইটের সঙ্গে ইন্টারেক্ট করে তখন অ্যাকচুয়ালি লাইট বিহেভস অ্যাজ ওয়েভ নেচার। আবার লাইট যখন ম্যাটারের সঙ্গে ইন্টারেক্ট করে, লাইট যখন কোনো ম্যাটারের উপর এসে পড়লো, যেমন ফটো ইলেকট্রিক এফেক্টের মধ্যেই লাইট মেটালের উপর এসে পড়ছে, মেটাল, এই মেটাল থেকে ইলেকট্রন বেরোচ্ছে। এবার এই লাইটকে ওয়েভ ধরলে আর আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট আর এক্সপ্লেন করতে পারবো না, পারছিলাম না। হ্যাঁ, সেই জন্য লেনার্ড, হলওয়াচ, দুজন সায়েন্টিস্ট ফটো ইলেকট্রিক এফেক্ট ওরা ডেটা কালেকশন করলেন, এক্সপেরিমেন্ট করলেন, কিন্তু এক্সপ্লেনেশন দিতে পারছিলেন না। তখন লাইটের যে ফোটন নেচার আছে, কোয়ান্টাম নেচার আছে, সেটা তখন জানা ছিল না। তারপরে তো আইনস্টাইনকে ডাকা হলো। আইনস্টাইন তো ওই ওয়েভ নেচার দিয়ে এক্সপ্লেন করলেন না, বরং একটা নতুন থিওরি, সেটা হচ্ছে লাইটের কোয়ান্টাম নেচার দিয়ে ফটো ইলেকট্রিক এফেক্টকে এক্সপ্লেন করলেন, লাইট অ্যাজ এ কোয়ান্টা। তার মানে কোয়ান্টা মানে হচ্ছে প্যাকেটস অফ এনার্জি, এনার্জির কিছু কিছু প্যাকেট। হ্যাঁ, তাহলে আমরা পার্টিকেল বলতেই পারি। তাহলে লাইটের দুটো নেচারই আছে, কোয়ান্টাম নেচার বা পার্টিকেল নেচার, আর একটা হচ্ছে ওয়েভ নেচার। তাহলে লাইটকে আমাকে ওই কোয়ান্টাম নেচার আমাকে ধরতে হচ্ছে, কিছু কিছু এফেক্ট, কিছু কিছু এক্সপেরিমেন্ট, কিছু কিছু ফেনোমেনা এক্সপ্লেন করতে গিয়ে লাইটকে আমাকে কোয়ান্টা হিসাবে ধরতেই হচ্ছে। আবার ডিফ্লেকশন এক্সপ্লেন করতে গিয়ে লাইটকে অবশ্যই, বা ইন্টারফিয়ারেন্স এক্সপ্লেন করতে গিয়ে লাইটকে অবশ্যই ওয়েভ আমাদের ধরতেই হবে। আমরা ম্যাটার ওয়েভে আস্তে আস্তে আমরা ঢুকবো। দেখো, ডুয়াল নেচার অফ লাইট, এখানে আমি কি বলেছি দেখো, হোয়েন লাইট ইন্টারেক্ট উইথ লাইট, ওয়েভ নেচার ইজ এক্সিবিটেড। লাইট যখন লাইটের সঙ্গে ইন্টারেক্ট করবে তখন ওয়েভ নেচার দেখা যাবে। ওয়েভ নেচার দিয়ে আমরা এই ফেনোমেনাগুলো, যখন লাইট ইন্টারেক্ট উইথ লাইট তখন ওয়েভ নেচার এক্সিবিটেড, দ্যাট ইজ ইন্টারফারেন্স, এটা এক্সপ্লেন করো, বা ডিফ্রাকশন এক্সপ্লেন করো, পোলারাইজেশন, এগুলো এক্সপ্লেন করো। লাইট ওয়েভ ছাড়া কোনো গতি নেই আমাদের, পার্টিকেল ধরলে এগুলো এক্সপ্লেনেশন হবে না। ঠিক সিমিলারলি হোয়েন লাইট ইন্টারেক্ট উইথ ম্যাটার, লাইট যখন কোনো ম্যাটারের উপরে গিয়ে পড়বে তখন কিন্তু এটা পার্টিকেল আর কোয়ান্টাম নেচার এক্সিবিট করবে। এটা আমাদের নেচার আমাদের দিয়ে রেখেছে এইভাবে, কিছু করার নেই। আমাদের আমরা যে দেখছি চোখের যে আই লেন্স, মনে করো এটা আই লেন্সের মধ্যে যখন লাইট রে পাস করছে, এরা এই রেগুলো তোমরা জানো রেটিনাতে গিয়ে কনভার্ট করে। তাহলে এটা ওয়েভ নেচার। আবার রেটিনা, এখানে তো ম্যাটার, রেটিনাতে গিয়ে লাইট পড়ছে, এবার ম্যাটার রেটিনার সঙ্গে ইন্টারেক্ট করছে, মানে হচ্ছে তখন আবার ম্যাটারের সঙ্গে ইন্টারেক্ট করলো। তাহলে লাইটের এইটুকু বিহেভিয়ার আমরা বলবো ওয়েভ নেচার। আবার লাইট যখন রেটিনার সঙ্গে ইন্টারেক্ট করছে, আর রেটিনার যে রড আর কোন যে সেলগুলো আছে,
সিগন্যালকে ব্রেনে পাঠিয়ে দেয়, তো তখন কোয়ান্টাম হিসাবে পাঠিয়ে দেয়, কোয়ান্টাম। তার মানে এখানে কোয়ান্টা, তার মানে এখানে ম্যাটারের সঙ্গে যখন ইন্টারেক্ট হচ্ছে, রেটিনা যখন ইন্টারেক্ট হচ্ছে তখন কোয়ান্টা। আর যখন আই লেন্সের মধ্যে রিফ্র্যাকশন হচ্ছে, রেটিনায় করে গিয়ে যখন কনভার্ট হচ্ছে, এইটুকু ফেনোমেনা কিন্তু অ্যাকচুয়ালি ওয়েভ নেচার। কি বলবো, আমাদের নেচার এইভাবে আমাদের দিয়ে রেখেছে, কিছু করার নেই। লাইটকে আমার এটা ধরলে ওটা এক্সপ্লেন করা যাচ্ছে না, বা এটা ধরলে ওটা এক্সপ্লেন করা যাচ্ছে না, লাইটকে দুটোই আমাদের ধরতে হবে। আচ্ছা, তাহলে পার্টিকেল নেচার কি কি এক্সপ্লেন করতে পারে লাইটের, কি কি ফেনোমেনা? একটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট, ফটো ইলেকট্রিক এফেক্ট, কম্পটন এফেক্ট, রামন এফেক্ট। এগুলো কিন্তু ওয়েভ নেচার দিয়ে এক্সপ্লেন কখনোই করা যাবে না। এখানে একটা দেখো, কোনো এক্সপেরিমেন্টের মধ্যে, কোনো সিঙ্গেল এক্সপেরিমেন্টে দুটো নেচার কখনো এক্সিবিট করে না। দেয়ার ইজ নো সিঙ্গেল এক্সপেরিমেন্ট ইন হুইচ বোথ নেচার্স অফ লাইট আর এক্সিবিটেড সাইমালটেনিয়াসলি। একসাথে দুটো নেচার কখনো এক্সিবিট করবে না কোনো সিঙ্গেল এক্সপেরিমেন্টে। রিফ্লেকশনের তুমি এক্সপেরিমেন্ট করো, ওখানে শুধুমাত্র ওয়েভ নেচারই থাকবে, পার্টিকেল নেচার ওখানে থাকবে না। আবার ফটো ইলেকট্রিক এফেক্ট তুমি এক্সপেরিমেন্ট করো, এখানে শুধু পার্টিকেল নেচারই থাকবে, ওখানে কিন্তু আর ওয়েভ নেচার থাকছে না। নেক্সট আমরা যাচ্ছি, দেখো একজন জার্মানির সায়েন্টিস্ট, উনি জাস্ট ইউনিভার্সিটিতে পড়েন, কম বয়সী 24 বছরের একজন যুবক। আইনস্টাইনের এই এক্সপ্লানেশন অর্থাৎ লাইটের ডুয়াল বিহেভিয়ার যখন উনি পড়লেন জার্নালে, উনি তখন ভাবলেন আমাদের ইউনিভার্স বা আমাদের নেচার সবসময় সিমেট্রিতে বিশ্বাস করে, নেচার কিন্তু সিমেট্রি দিয়ে রেখেছে। উনি দেখলেন যে লাইট পার্টিকেল হিসাবে, মানে ওয়েভ পার্টিকেল হিসাবে বিহেভ করতে পারে, লাইট ওয়েভস বিহেভস অ্যাজ পার্টিকেল, এটা উনি দেখলেন। তখন উনি একটা জিনিস ভাবলেন, কোনো এক্সপেরিমেন্ট ছাড়াই কিন্তু উনি ভাবলেন নিশ্চয়ই অপোজিটটাও সম্ভব। অপোজিট মানে হচ্ছে, দেখো, কারণ এটা উনি নেচারের মধ্যে যে সিমেট্রি দেখতে পাচ্ছেন, সিমেট্রি নেচারে কিন্তু আমাদের দিয়ে রেখেছে। যেমন তোমরা জানো ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড যদি ভ্যারি করি, কমাই বা বাড়াই, তাহলে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়, বি প্রডিউস হয়। ঠিক বি যদি ভ্যারি করি, আবার ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হয়। তাহলে ই এর থেকে আমরা বি পাই, ম্যাগনেটিক ফিল্ড পাই, আর বি এর থেকে আবার ইও পাই। এটা সিমেট্রি না তো কি? নেচার আমাদের দিয়ে রেখেছে। কারণ অন্য কিছুতে পেতে পারতাম, ম্যাগনেটিক ফিল্ডের ভ্যারিয়েশনের জন্য ইলেকট্রিক ফিল্ডে কেন পেতে পারবো, পাচ্ছি আমরা? আমরা তো অন্য কিছু পেতে পারতাম। ইলেকট্রিক ফিল্ড ভ্যারিয়েশন করে ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি, ঠিক, তাহলে ম্যাগনেটিক ফিল্ডকে ভ্যারি করলে আমরা ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি। প্রত্যেকটা বিষয়ই থাকবে, পজিট্রন আছে, ইলেকট্রন আছে বলে পজিট্রন আছে, ম্যাটার আছে বলে অ্যান্টি ম্যাটার আছে, আলো আছে বলে অন্ধকার আছে। নেচার এই সিমেট্রি দিয়ে রেখেছেন। তাহলে ডি ব্রগলি, জার্মানির ওই যুবক, ইয়াং, সে একটা কথা বললেন, সেই জন্য ডি ব্রগলি হাইপোথিসিস বলা হচ্ছে এটাকে প্রথমে। এখন কিন্তু আর হাইপোথিসিস না, কারণ আমি বলছি, ডি ব্রগলি বললেন যে ইউনিভার্স তো তৈরি, আমাদের গোটা ইউনিভার্সটা তৈরি মেনলি কি দিয়ে? ম্যাটার আর হচ্ছে রেডিয়েশন দিয়ে। তাহলে ইউনিভার্স ইজ মেড আপ অফ ম্যাটার অ্যান্ড লাইট রেডিয়েশন। তাহলে লাইটের যদি ডুয়াল নেচার থাকে, তাহলে অবশ্যই আমাদের ম্যাটারেরও ডুয়াল নেচার থাকবে। ইউনিভার্স ইজ মেড আপ অফ ম্যাটার অ্যান্ড লাইট রেডিয়েশন। ইফ light possesses dual nature, then there must be dual nature of matter also, because nature likes symmetry. When matter particle is in motion, যখন ম্যাটার পার্টিকেল, একটা পার্টিকেল যখন মোশনে থাকবে, তখন একটা ওয়েভ অ্যাসোসিয়েট করবে, ওয়েভ নেচার সে এক্সিবিট করবে। সেটা হয়তো আমরা কখনো দেখি না বা বুঝি না বা অবজার্ভ করতে পারি না, কিন্তু ওয়েভ নেচার সেটা থাকবে। আর এই ওয়েভটাকে বলা হবে ম্যাটার ওয়েভ। তাহলে ম্যাটার ওয়েভের কথা কে প্রথম বললেন? ডি ব্রগলি। ডি ব্রগলি ম্যাটার ওয়েভের কথা বললেন যে পার্টিকেলের তাহলে ওয়েভ নেচার থাকবে। লাইটের, যেহেতু লাইট হচ্ছে ওয়েভ, ওয়েভের যদি পার্টিকেল নেচার হয়, তাহলে আমরা যে চারপাশে আমি যে ম্যাটারগুলো দেখি, পার্টিকেলগুলো দেখি, সবারই তাহলে ওয়েভ নেচার থাকবে। এখানে ম্যাটার বলতে, ম্যাটার পার্টিকেল বলতে যা কিছু তুমি বলো, তুমি ইলেকট্রন বলো, প্রোটন বলো, চার্জ পার্টিকেল বলো, আনচার্জ পার্টিকেল বলো, মাইক্রোস্কোপিক পার্টিকেল বলো, ম্যাক্রোস্কোপিক পার্টিকেল বলো, একটা বল বলো, ফুটবল বলো, তুমি বলো একটা ট্রাম, বাস, যাই বলো না কেন, সবাই হচ্ছে ম্যাটার পার্টিকেল আমরা বলবো সবারই। তাহলে এদের যদি মোশনে থাকে, অবশ্যই তাদের ওয়েভ নেচার থাকবে। সেটা কোনো কোনো ক্ষেত্রে ইম্পর্টেন্স থাকবে, কোনো কোনো ক্ষেত্রে ইম্পর্টেন্স থাকবে না। কারণ হচ্ছে এই ওয়েভ লেন্থটা ভেরি স্মল হবে। ম্যাক্রোস্কোপিক, আমরা চারপাশে যে সমস্ত অবজেক্ট দিচ্ছি, তারা যখন মোশনে থাকবে, ওয়েভ থাকবে বলা হচ্ছে, কিন্তু এইটা মেজারেবল না। ওয়েভ লেন্থটা এত ছোট ওয়েভ লেন্থ, আমি পরে দেখাচ্ছি, কিন্তু থাকবে। কিন্তু আমরা পার্টিকেল যদি স্মল নেই, স্মল পার্টিকেলের ক্ষেত্রে কিন্তু এই ওয়েভ নেচারটা অবজার্ভ করলেও করা যেতে পারে। যেমন ইলেকট্রন, স্মল পার্টিকেল,
ইলেকট্রনের কিন্তু ওয়েভ নেচার কিন্তু পরবর্তীকালে প্রুভ হয়েছে আছে। ডেভিসন জার্মার এক্সপেরিমেন্ট থেকে ইলেকট্রনের ওয়েভ নেচার প্রুভ হয়েছে। ইলেকট্রন মানে পার্টিকেল এটা ওয়েভ নেচার দেখায়, সেটা প্রুভ হলো ডেভিসন জার্মার এক্সপেরিমেন্ট 1927-এ করা হয়েছে। আর একসঙ্গেই আরেকটা এক্সপেরিমেন্ট হয়েছে, একই ধরনের একটা এক্সপেরিমেন্ট ইলেকট্রনের ওয়েভ নেচারই প্রুভ হয়েছে, আরেকজন সায়েন্টিস্ট করেছেন প্রায় একই সময়। 1927 ডেভিসন জার্মার, আর 1928-এ হচ্ছে জিপি থমসন বলে আরেকজন সায়েন্টিস্ট, যিনি নাকি জে থমসনের ছেলে। জে থমসন কে ছিলেন? জে থমসন ছিলেন ডিসকভারি অফ ইলেকট্রন। ইলেকট্রন ডিসকভার করেন হচ্ছে জে থমসন। তার ছেলে, তার পুত্র, তার সান প্রুভ করলেন ইলেকট্রনের ওয়েভ নেচার। দেখো তার মানে কি, ডি ব্রগলির যে কথাটা, এই ডি ব্রগলির এই কথাটা হাইপোথিসিসটা দিয়েছিলেন 1924-এ, কোনো প্রুফ ছাড়াই, জাস্ট একটা সাইন্টিফিক বিষয়গুলো ভেবে, ইউনিভার্সের কথা ভেবে, নেচারের কথা ভেবে উনি এরকম একটা হাইপোথিসিস দিয়েছিলেন যে পার্টিকেলের ওয়েভ নেচার থাকবেই। সেটাই প্রুভ হলো এক সময় গিয়ে 1927-এ গিয়ে প্রুভ হলো, 27 and 28, 1928 এটা গিয়ে প্রুভ হলো হ্যাঁ যে ইলেকট্রনের পাওয়া গেছে, ইলেকট্রনের ওয়েভ নেচার পাওয়া গেছে। ইলেকট্রনের ডিফ্রাকশন সম্ভব, মানে ইলেকট্রনের ওয়েভ নেচার আছে। ওনারা ওই ইলেকট্রনের ওয়েভলেন্থ মেজার করলেন, মেজার করার পর যে ভ্যালুটা পাওয়া গেল সেটা থিওরিটিক্যাল ভ্যালুর সঙ্গে মিলে যায়, এক্সপেরিমেন্টাল ভ্যালুর সঙ্গে প্রায় মিলে যায়। তাহলে প্রুফ হয়ে গেল যে ইলেকট্রনের ওয়েভ নেচার আছে। তখন তো ডেভিসনকে আর এদিকে জিপি থমসনকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল, আর ডি ব্রগলি তাকেও নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। যাই হোক, আমরা আসি এরপর। তাহলে ডি ব্রগলির হাইপোথিসিস ছিল প্রথমে, এখন আর হাইপোথিসিস না। কখন থেকে? ডেভিসন জার্মার এক্সপেরিমেন্ট বা জিপি থমসনের যে এক্সপেরিমেন্ট, ইলেকট্রন শোজ ওয়েভ নেচার, ইলেকট্রন শোজ ডিফ্র্যাকশন লাইক লাইট ওয়েভস। তারপরের থেকে ডি ব্রগলির আর হাইপোথিসিস থাকলো না, ডি ব্রগলিস থিওরেম। যাই হোক, ডি ব্রগলি যেটা বললেন সেটা হচ্ছে এই ম্যাটার পার্টিকেল, তাহলে ওয়েভ লেন্থ কত হবে? তাহলে ওয়েভ লেন্থের একটা ফর্মুলা উনি দিলেন। অ্যাকর্ডিং টু ডি ব্রগলি, ওয়েভ লেন্থ উইথ মুভিং পার্টিকেল ক্যান বি গিভেন অ্যাজ ল্যামডা ইজ ইকুয়াল টু h/p। h তো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট তোমরা জানো, p হচ্ছে মোমেন্টাম। p মোমেন্টাম মানে যে এটাকে তুমি মোমেন্টাম মানে m ইন্টু v বলতে পারো। মুভিং একটা অবজেক্টের ওয়েভ লেন্থ অ্যাসোসিয়েটেড থাকবে, সেই ওয়েভ লেন্থের ভ্যালুটা হচ্ছে h/m ইন্টু v। মোমেন্টাম যদি থাকে তার ল্যামডা থাকবে। দেখো মোমেন্টামের উপর ডিপেন্ড করছে। এই ফর্মুলাটাকে কিন্তু বিভিন্নভাবে লেখা শিখতে হয়, জানতে হয়। কারণ তোমার ডি ব্রগলি ওয়েভলেন্থ চাইতে পারে, বিভিন্ন পার্টিকেলের ডি ব্রগলি ওয়েভলেন্থ কত সেগুলো চাইতে পারে। এখান থেকে আমরা কাইনেটিক এনার্জির সঙ্গে ওয়েভলেন্থের রিলেশন কি, মোমেন্টামের সঙ্গে এটা তো রিলেশন, পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে যদি কোনো চার্জ পার্টিকেল যায় তার ডি ব্রগলি ওয়েভলেন্থ কী হবে, বা কোনো নিউট্রাল পার্টিকেল, গ্যাস মলিকুল, তাদের জন্য ডি ব্রগলি ওয়েভলেন্থ কী হবে, এগুলো আমাদের জানতে হয়। যেমন আমি এখানে এটা মোমেন্টাম দিয়ে, তাহলে 1 নম্বর ফর্মুলা কিন্তু আমরা পেয়ে গেলাম। দেখো ল্যামডা ইজ ইকুয়াল টু h/p। 2 নম্বর নিউমেরিক্যালের ক্ষেত্রে কি কাজে লাগছে তোমার, h/mv। 3 নম্বর দেখো এটাকে আমি চেঞ্জ করছি, আসলে h/p মানে হচ্ছে 2mk। আচ্ছা, h/p ল্যামডা ইজ ইকুয়াল টু h/p, এখানে ফোটনের সঙ্গে কোনো রিলেশন নেই, ফোটনের কোনো ফর্মুলা না, এটা পার্টিকেলের ফর্মুলা। পার্টিকেলের কাইনেটিক এনার্জি ½ mv², ফোটনের হচ্ছে mc², ফোটনের এনার্জি। তাই এখানে কিন্তু পার্টিকেল, এই মোমেন্টাম হচ্ছে এটা কার, মোমেন্টাম হচ্ছে পার্টিকেলের। আচ্ছা, ফর্মুলা একই রকম। 4 নম্বর, কিন্তু এখানে ফোটনের সঙ্গে রিলেট করা যাবে না। 4 নম্বর ল্যামডা ইকুয়াল টু দেখো h/2m কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কিউ ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স লেখা যায়। কাইনেটিক এনার্জি কে ইজ ইকুয়াল টু চার্জ ইন্টু বিভব পার্থক্য, পোটেনশিয়াল ডিফারেন্স বলে, বাংলায় বললাম বিভব পার্থক্য। চার্জ ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স, সেটা কাইনেটিক এনার্জি। আমি কাইনেটিক এনার্জি কে দিয়ে লিখছি এখানে, কে মানে হচ্ছে কিউ ইন্টু ভি। তা চার্জ পার্টিকেলের যখন ডি ব্রগলি ওয়েভলেন্থ বার করতে হবে, তখন যদি চার্জ দেওয়া থাকে তাহলে এখান থেকে আসতে হবে তোমাকে। আর 5 নম্বর, যদি নিউট্রাল পার্টিকেল, ধর নিউট্রন, গ্যাস মলিকুল, তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রে দেখো ডি ব্রগলি ওয়েভলেন্থ, এখানে একটা ছোট ক্যালকুলেশন দেখো। কাইনেটিক এনার্জি অফ গ্যাস মলিকুল, তো আমি গ্যাস মলিকুলের কথাই ভাবি, বা নিউট্রন 3/2 k
ইন্টু টি। আচ্ছা 2 কে একই রকম হয়ে গেল, এটাকে আমি বোল্টজম্যান কনস্ট্যান্ট বলে, স্মল কে দিলাম। কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু 3/2 kT। তাহলে আমি এটা যদি বসাই, ল্যামডা ইজ ইকুয়াল টু h বাই স্কোয়ার রুট 2m কাইনেটিক এনার্জি মানে 3/2 বোল্টজম্যান কনস্ট্যান্ট ইন্টু টি, এটা কে 2 ক্যান্সেল, তাহলে h বাই স্কোয়ার রুট 3m বোল্টজম্যান কনস্ট্যান্ট ইন্টু টি। নিউট্রাল পার্টিকেলের জন্য, নিউট্রাল পার্টিকেল যেমন নিউট্রন, গ্যাস মলিকুল, এদের জন্য ল্যামডা আসবে কিন্তু আমাদের h বাই স্কোয়ার রুট 3m ইন্টু বোল্টজম্যান কনস্ট্যান্ট ইন্টু টি, টেম্পারেচার। 5টা ফর্মুলা হলো। এখান থেকে আবার চার্জ পার্টিকেলের কত হয় সেটা বার করা যায়। তাই ইলেকট্রনের জন্য ডি ব্রগলি ওয়েভলেন্থ কত, সেগুলো একটু লিখে দিই। দেখো, ফর ইলেকট্রন, তাহলে ডি ব্রগলি ওয়েভলেন্থ ফর চার্জড পার্টিকেল, কি কি চার্জ পার্টিকেল? প্রথমে আমরা ইলেকট্রনের কথা বলি। ল্যামডা ইলেকট্রন ই। দেখো ইলেকট্রন যখন বলবো তুমি কোথা থেকে আসবে, চার্জ পার্টিকেলের জন্য এটা ইউজ করবে, এটা ইউজ করবে। ল্যামডা ইজ ইকুয়াল টু 2m। এম হচ্ছে মাস অফ ইলেকট্রন, সবার জানা আছে, মাস অফ ইলেকট্রন হচ্ছে 9.1 ইন্টু 10⁻31 কেজি। এটা তখন ইলেকট্রনিক চার্জ, কিউ মানে ইলেকট্রনিক চার্জ, কিউ মানে হচ্ছে ই, ই মানে হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 কুলম। যদি বসাই এইচ এর ভ্যালু দেখো জানা, এম এর ভ্যালু জানা, কিউ এর ভ্যালু জানা, আমি যদি বসাই পুরোটা তাহলে একটা ভ্যালু পাবো 12.27 বাই নিচে ভি একটা কিন্তু আছে, পোটেনশিয়াল ডিফারেন্স কিন্তু এটা, বাই ভি, এত অ্যাংস্ট্রম ইউনিটে আসবে, ডিরেক্টলি মনে রাখা। নাম্বার 2, যদি তোমার বলে প্রোটন, ল্যামডা প্রোটন 0.286 by square root of v angstrom. Number 3, deuteron, ডয়টোরিয়াম তোমরা যাকে বলো, ডিইউ, ডিউট্রন, এর জন্য 0.202 by angstrom, v in volt. Number 4, আলফা পার্টিকেল, আলফা পার্টিকেলের জন্য 0.101 by square root v angstrom. এই চার্জ পার্টিকেলগুলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আলফা পার্টিকেল, এরা যখন ভি পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে দিয়ে অ্যাক্সেলারেট করা হবে তখন তার ডি ব্রগলি ওয়েভলেন্থ হবে, এগুলো মনে রাখতে হবে। তার মধ্যে তোমাদের বোর্ড এক্সামের জন্য ইলেকট্রনটাই বেশি ইম্পর্টেন্ট, বোর্ড এক্সামের জন্য। তাহলে এই ফর্মুলাগুলো আমাদের কাজে লাগবে। নেক্সট, তারপরে আসি, দেখো প্রপার্টিজ অফ ডি ব্রগলি ওয়েভস, মানে ম্যাটার ওয়েভসের কি কি প্রপার্টি থাকবে। এগুলো কি মেকানিক্যাল ওয়েভ? মেকানিক্যাল ওয়েভ প্রপাগেট করার জন্য মিডিয়াম দরকার, কিন্তু এই ম্যাটার ওয়েভ ফ্রি স্পেসের মধ্যে দিয়েও যেতে পারে, তাহলে এটা মেকানিক্যাল ওয়েভ না। এটা কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ? এটা তো ফোটন না, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হবে যে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ না, এটা একটা নতুন ধরনের ওয়েভ, এটার নাম হচ্ছে প্রবাবিলিস্টিক ওয়েভ বা প্রবাবল ওয়েভ। দেখো, দিজ আর অ্যাসোসিয়েট উইথ এনি মুভিং পার্টিকেল হ্যাভিং মোমেন্টাম, মোমেন্টাম থাকলেই ম্যাটারের তার ওয়েভ লেন্থ অ্যাসোসিয়েট থাকবেই। দিজ আর ডিফাইন্ড ফর চার্জ, দেখো চার্জ পার্টিকেল হতে পারে, আনচার্জ হতে পারে, ম্যাক্রোস্কোপিক পার্টিকেল, মাইক্রোস্কোপিক পার্টিকেল, যে কোনো পার্টিকেলের জন্য ডি ব্রগলি ওয়েভলেন্থ থাকবে। These are not related to electromagnetic wave or mechanical wave. Mechanical wave বা electromagnetic wave না এগুলো। These are probabilistic wave, এই ওয়েভগুলোর নাম। একটা ইম্পর্টেন্ট কথা, আমরা যে চারপাশের পার্টিকেলগুলো দেখি, যার চারপাশের অবজেক্টগুলো দেখি, এগুলোর ওয়েভ অবজার্ভ করা সম্ভব কিনা সেটা, দিস ওয়েভ লেন্থ ইজ সো স্মল, ম্যাটার ওয়েভের কথা বলা হচ্ছে, দ্যাট ইট ইজ বিয়ন্ড এনি মেজারমেন্ট। মেজারমেন্ট তুমি মেজার করতে পারবে না, এত ছোট। ইলেকট্রনের ওয়েভ লেন্থ, ওই যে ডেভিসন জার্মান এক্সপেরিমেন্ট থেকে ইলেকট্রনের ওয়েভ লেন্থ মোটামুটি এইরকম পাওয়া যায়, 1.65 বা 1.67, 1 অ্যাংস্ট্রম থেকে 10 অ্যাংস্ট্রম ইলেকট্রনের ওয়েভ লেন্থ, 1 অ্যাংস্ট্রম থেকে 10 অ্যাংস্ট্রম পর্যন্ত ইলেকট্রনের ওয়েভ লেন্থ। এইটাই কত ছোট, 10⁻⁻10 মিটার।
এর থেকে ছোট ওয়েভলেন্থ যদি হয়, সেই ওয়েভকে আর দেখা যাবে? কখনোই দেখা যাবে না। অবজার্ভ করা যাবে? কখনোই করা যাবে না। ওয়েভ তুমি যদি অবজার্ভ করতে চাও, ম্যাটারকে তুমি যদি ওয়েভ হিসাবে অবজার্ভ করতে চাও, তোমাকে অ্যাপারচারের মধ্য দিয়ে ওয়েভকে পাঠাতে হয়। তোমরা জানো ডিফ্রেকশন দেখতে চাইলে, আর তোমরা জানো উইডথ উইডথ অফ দ্য অ্যাপারচার ডিফ্রেকশনের ক্ষেত্রে আমি যদি ডি বলি, এইটা ডি বা এ যাই বলো, এইটা অর্ডার অফ ওয়েভলেন্থ হতে হয়। ডি মাস্ট বি অর্ডার অফ ওয়েভলেন্থ, নিয়ারলি ইকুয়াল টু ওয়েভলেন্থ হতে হয়। তাহলে 1 অ্যাংস্ট্রমের তুমি না হয় একটা অ্যাপারচার তৈরি করতে পারবে, তাহলে তুমি ইলেকট্রনটা অন্তত দেখতে পারবে এত ছোট অ্যাপারচার করে। কিন্তু তার থেকেও ছোট অ্যাপারচার সম্ভব না, প্র্যাকটিক্যালি ওই ধরনের কোনো অ্যাপারচার তৈরি করা সম্ভবই না। সেই জন্য তুমি ডিফ্রেকশন, ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের ডিফ্রেকশন তুমি দেখতে পারবে না, অবজার্ভ করতে পারবে না। ইলেকট্রনেরটা পাওয়া গেছে, মাস খুব কম, তো ওয়েভলেন্থটা সামান্য একটু বেশি, আর যত মাস বেশি হয়ে যাবে ওয়েভলেন্থ তো আরও কমে যাবে। সেই জন্য দিস ইজ দ্য রিজন হোয়াই দ্য ম্যাক্রোস্কোপিক অবজেক্ট in our daily life do not show wave properties. বুঝতে পারলে? নেক্সট প্রবলেমে চলে আসলাম। কি প্রবলেম দেখো, কোশ্চেন নাম্বার 1, ম্যাটার ওয়েভ বা ডি ব্রগলি ওয়েভলেন্থ থেকে কিছু কোশ্চেন আমরা সলভ করব। এবার আমি অপশন ফর্ম দিই নাই, এ বি সি ডি অপশন হিসাবে দিইনি, এখানে ডিরেক্টলি বার করো। হোয়াট ইজ দ্য ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ এ বল অফ মাস 100 গ্রাম moving with velocity 10 meter per second? de Broglie wavelength h by p, p মানে m into v, m h মানে 6.63 into 10 to the power minus 34, m mass 100 গ্রাম, কেজি করতে হবে 10 to the power minus 3 কিলোগ্রাম 100 কে, v স্পিড 10 মিটার পার সেকেন্ড। ব্যাস এই ওয়েভলেন্থ কিন্তু আসবে মিটারে। এবার এটা হিসাব করো, দেখো এখানে 10 to the power 3, এই দুটো মিলে 10 to the power 3 আর 10 to the power minus 3, নিচে 1 হয়ে গেল, তার মানে 6.63 into 10 to the power minus 34 মিটার। আরে বাপ রে বাপ, এত স্মল ওয়েভলেন্থ, 100 গ্রামের একটা বল, তার ওয়েভলেন্থ 10 to the power minus 34 রেঞ্জ। এটা কি সিগনিফিকেন্স আছে ওয়েভের? এটা কখনোই অবজার্ভ করা সম্ভব না। তাহলে অ্যাপারচার এত ছোট করতে হবে, ইলেকট্রনের সম্ভব হয়েছে। সেই জন্য ইলেকট্রনের ওয়েভ নেচার পাওয়া গেছেই বলেই আজকে কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপ আমরা তৈরি করতে পেরেছি। আমাদের নর্মাল যে অপটিক্যাল মাইক্রোস্কোপগুলো, এগুলো ভিজিবল রেঞ্জের মধ্যে কাজ করে। আমাদের ভিজিবল রেঞ্জ বলতে হচ্ছে তোমরা জানো 4000 অ্যাংস্ট্রম থেকে প্রায় 8000 অ্যাংস্ট্রম, এরকম একটা আমরা ধরে নিই, তো এই রেঞ্জের মধ্যে কাজ করে। আর ইলেকট্রন মাইক্রোস্কোপ, ইলেকট্রনের ওয়েভলেন্থ 1 অ্যাংস্ট্রম 2 অ্যাংস্ট্রম এরকম। যত ওয়েভলেন্থ কম হয়, লাইটের ওয়েভলেন্থ একটু বেশি, সেই জন্য রিজলভিং পাওয়ার, মাইক্রোস্কোপের রিজলভিং পাওয়ার একটু কম হবে। আর ওয়েভলেন্থ ইলেকট্রনের ভেরি স্মল জন্য রিজলভিং পাওয়ার হবে হাই মাইক্রোস্কোপের। সেই জন্য ছোট পার্টিকেলকেও তুমি দেখতে পারবে যদি আমরা ইলেকট্রনকে পাঠিয়ে আমরা অবজার্ভ করার চেষ্টা করি লাইটের পরিবর্তে। লাইটের পরিবর্তে কেন? লাইট ওয়েভলেন্থ অনেক বেশি, স্মল পার্টিকেলকে দেখতে পারবো না। তাহলে লাইটের মানে 4000 অ্যাংস্ট্রম এর চাইতে ছোট ওয়েভলেন্থের কোনো পার্টিকেল যদি হয়, মানে এই ওয়েভলেন্থ আর যা 4000 অ্যাংস্ট্রম, তার থেকে যদি স্মল পার্টিকেল হয়, সেটাকে দেখা সম্ভব না, অবজার্ভ করা সম্ভব না অপটিক্যাল যে আমাদের মাইক্রোস্কোপ আছে সেটা দিয়ে, সেটা দিয়ে সম্ভব না। এবার আমরা কি হচ্ছে, আমরা ইলেকট্রনকে যদি ইলেকট্রনের লাইট ওয়েভ বিহেভিয়ার অ্যাপ্লাই করে যদি আমরা মাইক্রোস্কোপ তৈরি করি, তাহলে কিন্তু সেই ওয়েভলেন্থ কিন্তু আমরা 1 অ্যাংস্ট্রম 2 অ্যাংস্ট্রমে চলে নিয়ে আসতে পারি। এইবার 1 অ্যাংস্ট্রম 2 অ্যাংস্ট্রম মানে কি, ওই সাইজের পার্টিকেল, ওই সাইজের কিছুকে আমরা অবজার্ভ করতে পারবো। সেই জন্য আমরা বডির যে সেল আছে, অ্যাটমকে পর্যন্ত আজকে দেখতে পাচ্ছি ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে। হ্যাঁ, ওখানে লাইট ইউজ করা হচ্ছে না, লাইট দিয়ে দেখছি না আমরা, ইলেকট্রনের লাইট হিসাবে ইউজ করা হচ্ছে। সেই জন্য আমরা স্মলার আমাদের শরীরের সেল, ডিএনএ সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে। তাহলে ডেভিসন জার্মার এক্সপেরিমেন্টের পর 1927 ডেভিসন জার্মার এক্সপেরিমেন্টের পর ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি হয়ে গেল ইলেকট্রনের এই ওয়েভ প্রপার্টিস দিয়ে। ইলেকট্রনের যে ওয়েভ প্রপার্টি আছে এটাকে কাজে লাগিয়ে ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি করা হলো 1931, মানে 3-4 বছরের মধ্যেই 1931 ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি করা হলো। যাই হোক, ইলেকট্রন মাইক্রোস্কোপে নর্মাল লাইট আমরা ইউজ করি না, ইলেকট্রনকে ইউজ করি, ইলেকট্রনের ওয়েভ নেচারকে ইউজ করি।
সেই জন্য ভেরি ভেরি স্মল অবজেক্টও আমরা দেখতে পারি, ভেরি ভেরি স্মল। যাই হোক, গেল ফার্স্ট প্রবলেম। নেক্সট, what is the change in de Broglie wavelength of an electron if its kinetic energy is made 16 times of initial kinetic energy? wavelength এর কি চেঞ্জ হবে যদি কাইনেটিক এনার্জি চেঞ্জ করা যায় 16 টাইমস। আচ্ছা, তার মানে কাইনেটিক এনার্জির সঙ্গে রিলেশন লাগবে ওয়েভলেন্থের, ল্যামডা ইকুয়াল টু h বাই স্কোয়ার রুট 2m ইন্টু কাইনেটিক এনার্জি। তাহলে ল্যামডা আর কাইনেটিক এনার্জির মধ্যে রিলেশন কিরকম? স্কোয়ার রুট অফ কাইনেটিক এনার্জি, ল্যামডা ইনভার্সলি প্রপোর্শনাল টু। তাহলে আমি যদি বলি ল্যামডা 1 বাই ল্যামডা 2, তুমি কি বলবে? তুমি বলবে কাইনেটিক এনার্জি k2 বাই k1 ইনভার্সলি প্রপোর্শনাল। তো ল্যামডা 1 বাই ল্যামডা 2 ইকুয়াল টু k2 মানে 16 টাইম অফ k1 বাই k1 ক্যান্সেল। তার মানে ল্যামডা 1 বাই ল্যামডা 2 দাঁড়াচ্ছে স্কোয়ার রুট 16 মানে 4। আচ্ছা, তাহলে ল্যামডা 2 কত? ল্যামডা 2 হচ্ছে ল্যামডা 1 বাই 4। বার করতে হবে what is change in de Broglie wavelength. So lambda 2 therefore change in de Broglie wavelength মানে ডেল্টা ল্যামডা, ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1। ল্যামডা 2 এর জায়গায় আমি ল্যামডা 1 বাই 4 লিখতে পারি। ল্যামডা 2 মানে ল্যামডা 1 বাই 4 মাইনাস ল্যামডা 1 মাইনাস 3 ল্যামডা 1 বাই 4। এটা চেঞ্জ ইন ওয়েভলেন্থ। তুমি এটাকে ল্যামডা 1 কে তুমি ইনিশিয়াল ওয়েভলেন্থ বলছি আর কি, ইনিশিয়াল ওয়েভলেন্থের 3/4 এতখানি চেঞ্জ হয়। হয়ে গেল আমাদের change in wavelength. Next, what is the change in de Broglie wavelength of an electron if its kinetic energy is decreased by 36%? Kinetic energy 36% decrease করা হলো। আচ্ছা, 36% decrease করা হলো, decrease to না, decrease by। আবারও ল্যামডা 1 বাই ল্যামডা 2 ইকুয়াল টু স্কোয়ার রুট k2 বাই k1। আচ্ছা, এখানে k2 কত হবে? k2 হবে k1 মাইনাস 36 বাই 100 ইন্টু k1। দেখো 36% ডিক্রিজ করা হলো k1 থেকে, ফাইনাল k2। তার মানে এখানে 64 k1 বাই 100 এইটা। তাহলে আমি এখানে বসাই k2 বাই k1, k2 বাই k1 হচ্ছে 64। তার মানে ল্যামডা 1 বাই ল্যামডা 2 ইকুয়াল টু k2 মানে 64 বাই 100 ইন্টু k1 তো আছেই বাই k1, কেটেই যাবে k1। তার মানে 8 বাই 10 মানে 2 বাই 5। এটা কি? ল্যামডা 1 বাই ল্যামডা 2। এবার চেঞ্জ ইন ওয়েভলেন্থ, ল্যামডা 2 মাইনাস ডেল্টা ল্যামডা তুমি নাম দিতে পারো ল্যামডা 1। ল্যামডা 2 ভ্যালুটা বসাই, ইনিশিয়ালের রেসপেক্টে আসবে। ল্যামডা 2 মানে হচ্ছে 5/2 ল্যামডা 1, 5/2 ল্যামডা 1 মাইনাস ল্যামডা 1 3/2 ল্যামডা 1 ইনিশিয়াল। তার মানে 3/2 ইন্টু ইনিশিয়াল ওয়েভলেন্থ। হলো। নেক্সট, if the momentum of a electron is changed by p, small p নাম দাও, then the de Broglie wavelength is associated with changes by 0.2% wavelength change হচ্ছে, the initial momentum of the electron will be about, initial momentum কত হবে? যদি momentum change p হয় তাহলে wavelength change হচ্ছে 0.2%। তাহলে এখানে মোমেন্টাম, ইনিশিয়াল মোমেন্টামটা কত হবে? মানে p1 চাই। আচ্ছা, দেখো তো ল্যামডা আর মোমেন্টামের মধ্যে রিলেশন ভ্যারিজ 1/p, ল্যামডা ভ্যারিজ 1/p। আমি যদি বলি ডেল্টা ল্যামডা বাই ল্যামডা, তুমি বলবে মাইনাস ডেল্টা পি বাই পি। এটা আমরা জানি ল্যামডা যদি ইনভার্সলি প্রপোর্শনাল টু হয় তাহলে এদের ফ্র্যাকশনাল চেঞ্জ এভাবে হয়। আচ্ছা, এবার ডেল্টা ল্যামডা বাই ল্যামডা এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে পার্সেন্টেজ চেঞ্জ করে দাও, ডেল্টা পি বাই পি। ডেল্টা পি বাই পি মানে এটা কিন্তু ইনিশিয়াল, এটা ল্যামডা ইনিশিয়াল, পি হচ্ছে, এটা তুমি ইনিশিয়াল বলতে পারো p1, এটা p1 বলতে পারো, আর এটা p2 মাইনাস p1 অ্যাকচুয়ালি ইন্টু 100। আচ্ছা, এখন দেখো ডেল্টা ল্যামডা বাই ল্যামডা এটা হচ্ছে 0.2, এই পুরোটা ইকুয়াল টু ডেল্টা পি। একটা বিষয় দেখো, ডেল্টা ল্যামডা আমি যদি ইনক্রিজ করি পি ডিক্রিজ করবে, পি ডিক্রিজ করবে। ডেল্টা পির ভ্যালু মাইনাস ডেল্টা পির ভ্যালু আমরা পি ধরবো, পি বাই p1, যে এটা চেঞ্জ বলা আছে, মাইনাস ডেল্টা পি কে পি ধরছি, চেঞ্জ অফ মোমেন্টাম হচ্ছে পি।
ল্যামডা যদি পজিটিভ চেঞ্জ হয়, পি এর চেঞ্জ নেগেটিভ হবে, তার মানে মাইনাস ডেল্টা পির ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি পি। যদি ল্যামডা বেড়ে যায়, পি তো কমে যাবে, তাহলে পি টু মাইনাস পি ওয়ান তো নেগেটিভ অফ পি, বোঝো নাই? মাইনাস পি ওয়ান নিচে, উপরে 100 তো আছেই, ডেল্টা পিটা হচ্ছে অ্যাকচুয়ালি পি টু মাইনাস পি ওয়ান, এটা পি না, এটা হচ্ছে মাইনাস পি, কারণ পি ওয়ান মাইনাস পি, পি ওয়ানটা বড় তো, এটা পি, তাহলে পি টু মাইনাস পি ওয়ান হচ্ছে মাইনাস পি, মানে ডেল্টা পি হচ্ছে এটাই ডেল্টা পি, ডেল্টা পি কে আমরা লিখছি মাইনাস পি, ডেল্টা পি কে মাইনাস পি লিখছি। তাহলে ইনিশিয়াল মোমেন্টাম এটা পি ওয়ান ইকুয়াল টু, এটা মাইনাস মাইনাসে প্লাস হবে, তাহলে পি ওয়ান ইকুয়াল টু পি বাই 0.2 ইন্টু 100, তার মানে আমাদের দাঁড়াচ্ছে পি ওয়ান ইকুয়াল টু 100 বাই 0.2, মানে 1000 বাই 2, 500 ইন্টু পি, এটা হচ্ছে অ্যান্সার। Next, a particle of mass m at rest decays into two particles of mass m1 into m2. ক্যাপিটাল এম মাসের একটা পার্টিকেল, এটা ডিকে হলো, দুটো মাস প্রডিউস হলো, ক্যাপিটাল এম থেকে দুটো মাসে, এখানে এটা m1 মাস, এটা m2 মাস ভেঙে গেল, হ্যাভিং নন জিরো ভ্যালোসিটিস, তার মানে এর একটা ভ্যালোসিটি থাকবে v1, এটার একটা ভ্যালোসিটি থাকবে সাপোজ v2 হলো। ফাইন্ড আউট দ্য রেশিও অফ দ্য ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ টু পার্টিকেলস। ডি ব্রগলি ওয়েভলেন্থ, আচ্ছা, কলিশন হলে মোমেন্টাম কনজারভেশন হয়। মোমেন্টাম কনজারভেশন মানে হচ্ছে এখানে স্প্লিট হওয়ার আগে টোটাল মোমেন্টাম 0, আর স্প্লিট হওয়ার পর টোটাল মোমেন্টাম p1 প্লাস p2। এই p1 প্লাস p2 অ্যাকচুয়ালি ইনিশিয়াল মোমেন্টাম আর ফাইনাল মোমেন্টাম ইকুয়াল। ইনিশিয়াল মোমেন্টাম 0 আর পরে এর মোমেন্টাম হচ্ছে p1 প্লাস p2, ভেক্টর দিয়ে লেখো, লিখতে পারো, তাহলে p1 প্লাস, তার মানে p2 আর p1 তো ইকুয়াল, মাইনাস p2 হয় ভেক্টর দিয়ে, আর ম্যাগনিটিউড দিয়ে লিখলে p1 ইকুয়াল টু p2, দুটোর মোমেন্টাম ইকুয়াল, সাপোজ p, দুটোরই মোমেন্টাম ইকুয়াল, কিন্তু m ইন্টু v দুটোর ইকুয়াল। তো মোমেন্টাম ইকুয়াল যদি হয়, ল্যামডা ইজ ইকুয়াল টু h বাই p, তাহলে ল্যামডা 1 বাই ল্যামডা 2 কত হবে? ল্যামডা 1 বাই ল্যামডা 2 p2 বাই p1 তো, আর p1 বাই p2 তো 1, এটা ইকুয়াল, মানে 1, মানে ল্যামডা 1 ইস টু ল্যামডা 2 হচ্ছে 1:1। নেক্সট দেখো, হ্যাঁ, a stationary atom of mass m emit a photon of frequency nu. Calculate the recoil speed and kinetic energy gained by atom in the process. ধরো এটা একটা অ্যাটম, এখান থেকে একটা ফোটন বেরিয়ে আসলো, মোমেন্টাম p1 নেই, তাহলে অ্যাটমটাও এদিকে মোমেন্টাম p, এ দুটো ইকুয়াল। এটা অ্যাটম মাস m, আর একটা ফোটনের মাস নেই, মোমেন্টাম আছে, এখানে দুটোর মোমেন্টাম ইকুয়াল। দেখো অ্যাটমটার মোমেন্টাম, অ্যাটম ইকুয়াল টু মোমেন্টাম অফ ফোটন, তো ইকুয়াল। এবার ফোটনের মোমেন্টাম মানে h বাই কি, h বাই ল্যামডা, মোমেন্টাম h বাই ল্যামডা, এখানে ল্যামডা দেওয়া নেই, ল্যামডা মানে হচ্ছে c বাই নিউ, h নিউ বাই c, এটা হচ্ছে ফোটনের মোমেন্টাম, আর এটাই অ্যাটমের মোমেন্টাম, সব থেকে বড় কথা, এটা ফোটনের মোমেন্টাম, ল্যামডা ইজ ইকুয়াল টু c বাই নিউ, এইটাই হচ্ছে অ্যাটমের মোমেন্টাম। অ্যাটমের মোমেন্টাম মানে হচ্ছে m ইন্টু ক্যাপিটাল এম ছিল, m ইন্টু, হ্যাঁ ক্যাপিটাল এম তো, হ্যাঁ ক্যাপিটাল এম ইন্টু অ্যাটমের ভ্যালোসিটি v, দেয়ারফর mv ইজ ইকুয়াল টু h নিউ বাই c, অ্যাটমের মোমেন্টাম এটা, তাহলে অ্যাটমের স্পিড হয়ে গেল h নিউ বাই m ইন্টু c, এটা c, এটা হচ্ছে স্পিড অফ অ্যাটম, স্পিড অফ অ্যাটম। রিকোয়েল স্পিড হয়ে গেল। কাইনেটিক এনার্জি গেইন বাই অ্যাটম, তাহলে কাইনেটিক এনার্জি হাফ mv স্কোয়ার, কাইনেটিক এনার্জি অ্যাটম হাফ m, ক্যাপিটাল এম, আবারও ক্যাপিটাল এম ভি স্কোয়ার, তাহলে হাফ m, ভি মানে h স্কোয়ার নিউ স্কোয়ার বাই m স্কোয়ার c স্কোয়ার, m একটা কেটে গিয়ে h স্কোয়ার নিউ স্কোয়ার
by 2 mc square. This is the kinetic energy of atom. এই যে P2 মানে কিন্তু এখানে এটা আমি অ্যাটম ধরছি আর এটা হচ্ছে ফোটন ধরছি। অ্যাটমটা যখন একটা ফোটন রিলিজ করবে এদিকে, অ্যাটমটা দৌড়াবে ওইদিকে, তাহলে এখানে ফোটনের মোমেন্টাম এদিকে, অ্যাটমের মোমেন্টাম এদিকে, বাট ফ্রম দি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম দুটো ইকুয়াল হবে। ইনিশিয়াল মোমেন্টাম আর ফাইনাল মোমেন্টাম ইকুয়াল করলে P1 P2 অ্যাকচুয়ালি ম্যাগনিটিউড অফ P1 and P2 ইকুয়াল। ম্যাগনিটিউড অফ P1 P2 ইকুয়াল মানে হচ্ছে ফোটনের মোমেন্টাম আমরা ফর্মুলা জানি, ফোটনের মোমেন্টাম আর তাহলে অ্যাটমের মোমেন্টাম তাহলে সেম, তাহলে ওটাই অ্যাটমের মোমেন্টাম। অ্যাটমের মোমেন্টাম আর ফর্মুলা আবার m ইন্টু ভি, তাহলে mv ইজ ইকুয়াল টু এটা ফোটনের মোমেন্টাম ইকুয়াল, এখান থেকে ভি বেরিয়ে গেল, তারপরে হাফ mv স্কোয়ার করলাম, ব্যাস হয়ে গেল আমাদের কাইনেটিক এনার্জি। নেক্সট দেখি, হোয়াট ইজ দ্য ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ অ্যান ইলেকট্রন অ্যাক্সেলারেটেড বাই 100 ভোল্ট। একদম সোজা, ইলেকট্রনের ডি ব্রগলি ওয়েভলেন্থ 12.27 বাই স্কোয়ার রুট অফ ভি অ্যাংস্ট্রম ইউনিটে, যদি ভি ভোল্টে হয় তাহলে 12.27 বাই 100 দেওয়া আছে ডাইরেক্ট অ্যাংস্ট্রম, তার মানে এটা 10, 12.27 বাই 10 মানে হচ্ছে 1.227 অ্যাংস্ট্রম ল্যামডা অফ ইলেকট্রন হয়ে গেল। নেক্সট দেখো, if de Broglie wavelength of a moving electron is decreased from 0.1 to 0.5 angstrom, de Broglie wavelength টাকে ডিক্রিজ করা হলো, then calculate change in kinetic energy. kinetic energy চেঞ্জ কত করতে হবে? kinetic energy সঙ্গে ওয়েভলেন্থ জানো তো তোমরা, kinetic energy সঙ্গে ওয়েভলেন্থ দেখো 12.27 বাই স্কোয়ার রুট অফ ভি, এটা আমরা জানি। এবার 0.1 অ্যাংস্ট্রম যখন, তখন ভি কত আসবে? এটা 0.1, এটা অ্যাংস্ট্রম ইউনিটি দেয় ফর্মুলাতে, এটা 1 অ্যাংস্ট্রম, 12.27 বাই স্কোয়ার রুট অফ ভি, তাহলে ভি স্কোয়ার মানে স্কোয়ার করে দিলে ভি আসবে, আর 12.27 তার হোল স্কোয়ার আসবে, এটা 150 ভোল্ট আসবে। তাহলে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি আমরা কিন্তু বলতে পারি 150 ইলেকট্রন ভোল্ট ইনিশিয়াল কাইনেটিক এনার্জি হলো। ঠিক সিমিলারলি ফাইনাল কাইনেটিক এনার্জি করো, আবারও এই ফর্মুলা ইউজ করছি। ওয়েভ লেন্থ কত? 0.5, 12.27 বাই স্কোয়ার রুট অফ ভি, আবার ভি বার করবো, তাহলে এটা 0.1, 0.5 তার স্কোয়ার, 0.5 মানে হাফের স্কোয়ার মানে 1/4 হলো, 1/4 হলো, আর এটা হচ্ছে 150 হবে এটা স্কোয়ার করলে, বাই ভি, তাহলে ভি ইকুয়াল টু 600 ভোল্ট। আর এইটা কি তুমি যদি ইলেকট্রনের এনার্জি বলো, সেটাই হচ্ছে 600 ইলেকট্রন ভোল্ট। K2 হলো, এবার চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ডেল্টা কে, তুমি নাম দিতেই পারো, K2 মাইনাস K1, K2 হচ্ছে 600, K1 হচ্ছে 150 ইলেকট্রন ভোল্ট ইউনিটে, তার মানে কত হচ্ছে 450 ইলেকট্রন ভোল্ট। দিস ইজ দ্য চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। আনসার হলো। নেক্সট দেখা যাক, an electron, proton and alpha particle have same kinetic energy. ইলেকট্রন, প্রোটন আর আলফা পার্টিকেল তিনটারই নাকি কাইনেটিক এনার্জি সেম। আচ্ছা হলো সেম, the corresponding de Broglie wavelength would have the following relationship. আচ্ছা আচ্ছা, কোন এটা অর্ডারটা কি হবে? ডি ব্রগলি ওয়েভলেন্থ কার বড় হবে কার ছোট হবে সেটা বার করতে হবে। কি করে করবো? কি কি আছে? ইলেকট্রন আছে না, প্রোটন আছে আর আলফা পার্টিকেল আছে, ঠিক আছে। দেখো কার সঙ্গে রিলেট করতে হবে ডি ব্রগলি ওয়েভলেন্থ? কাইনেটিক এনার্জির সঙ্গে। তাহলে আমরা জানি ল্যামডা ইকুয়াল টু h বাই স্কোয়ার রুট 2mk। কি কি কনস্ট্যান্ট এখানে? কাইনেটিক এনার্জি সেম, কাইনেটিক এনার্জি সেম, এটা কনস্ট্যান্ট। ডিফারেন্ট পার্টিকেল এম মাস আলাদা আলাদা আছে, h কনস্ট্যান্ট, 2 কনস্ট্যান্ট, তাহলে m এর ল্যামডা ভ্যারিস 1 বাই স্কোয়ার রুট অফ m। m মাস কার বেশি সব থেকে? তার ওয়েভলেন্থ হবে সব থেকে কম। মাস দেখো তো, মাস অফ আলফা পার্টিকেল বেশি, মাস অফ আলফা পার্টিকেল গ্রেটার দেন প্রোটনের মাস, এইটা আবার গ্রেটার দেন মাস অফ ইলেকট্রন। তোমরা জানো প্রোটনের মাস
ইলেকট্রনের মাসের 1840 টাইমস। আবার আলফা পার্টিকেলের মাস 4 টাইমস অফ প্রোটনের মাস। তাহলে আলফা পার্টিকেলের মাস সব থেকে বেশি, তারপরে প্রোটন, তারপরে ইলেকট্রন। তাহলে যার মাস বেশি তার হবে ওয়েভলেন্থ কম। তাহলে আলফা, ল্যামডা আলফা হবে লেস ল্যামডা প্রোটন, লেস ল্যামডা ইলেকট্রন, মানে ইলেকট্রনের ওয়েভলেন্থ সব থেকে বেশি। দেখো তো ইলেকট্রন ওয়েভলেন্থ সব থেকে বেশি, 1 নম্বর ইলেকট্রন প্রোটন। হ্যাঁ একদম 1 নম্বরটাই ঠিক আছে। এখানে তো প্রোটন বেশি হতেই পারে না, এখানে প্রোটন সব থেকে কম হতেই পারে না। আলফা এটা এটা উল্টাভাবে আছে, আলফা প্রোটন, আলফার বেশি ওয়েভলেন্থ না, ইলেকট্রনের বেশি, তার মানে এটা ঠিক। এই নম্বর অপশন এ ইজ কারেক্ট। তারপর হোয়াট ইজ দ্য রেশিও অফ ডি ব্রগলি ওয়েভলেন্থ ফর এ প্রোটন টু দ্যাট অফ আলফা পার্টিকেল ইফ দে সেম মোমেন্টাম? তিনটা অঙ্ক আছে। দে হ্যাভ সেম কাইনেটিক এনার্জি, বোর্ড এক্সামের জন্য ইম্পর্টেন্ট, যে কোনো একটা আসতে পারে। দে আর এক্সাইটেড উইথ সেম পোটেনশিয়াল ডিফারেন্স। পার্টিকেলগুলো কি কি আছে? প্রোটন আর এখানে প্রোটন আছে আর আলফা পার্টিকেল আছে। এই দুটোর কম্পেয়ার করতে হবে ডি ব্রগলি ওয়েভলেন্থের। সেম মোমেন্টাম যখন বলছে, তাহলে এ নম্বর lambda is equal to h by p. p constant. If p is constant, lambda constant. lambda constant মানে হচ্ছে lambda proton by lambda alpha is equal to 1:1, ইকুয়াল আর কি। lambda constant মানে হচ্ছে ইকুয়াল। আরে মোমেন্টাম ইকুয়াল, তাহলে lambda তো ইকুয়াল হবেই। নাম্বার বি তে বলা আছে সেম কাইনেটিক এনার্জি। যখন কাইনেটিক এনার্জি সেম, কাইনেটিক এনার্জির ফর্মুলা দিয়ে লিখবো h by square root of 2mk। কাইনেটিক এনার্জি যখন কনস্ট্যান্ট হয় তাহলে ল্যামডা ভ্যারিস 1/√m। এবার দেখো ল্যামডা প্রোটন বাই ল্যামডা আলফা ইকুয়াল টু স্কোয়ার রুট অফ m আলফা বাই m proton. m alpha 4 times of mass of proton by mass of proton কেটে গিয়ে স্কোয়ার রুট অফ 4 মানে 2, তাই ল্যামডা পি বাই ল্যামডা আলফা ইজ ইকুয়াল টু 2:1। তাহলে একটা অ্যান্সার হয়ে গেল। একটা অ্যান্সার হলো এটা, দুটো অ্যান্সার হলো। এবার থার্ড কি? দে আর অ্যাক্সেলারেটেড বাই সেম পোটেনশিয়াল ডিফারেন্স। যখন পোটেনশিয়াল ডিফারেন্স সেম হবে তখন h বাই স্কোয়ার রুট 2m কিউ ভি। এবার মাস আলাদা, চার্জ আলাদা, প্রোটন আর আলফা পার্টিকেল। তাহলে ল্যামডা ভ্যারিজ 1 বাই স্কোয়ার রুট m ইন্টু কিউ। ল্যামডা প্রোটন বাই ল্যামডা আলফা ইকুয়াল টু মাস আলফা চার্জ আলফা by mass proton charge proton. এবার mass of alpha particle 4 times that of proton by protoনের mass into charge of alpha particle of 2 into charge of proton by qp. cancel 4 into 2 মানে 8। তাহলে আমরা পাচ্ছি lambda p by lambda alpha is equal to square root 8। স্কোয়ার রুট 8 মানে হচ্ছে 2√2। ল্যামডা পি বাই ল্যামডা আলফা 2√2:1। এই 3 নম্বরের অ্যান্সার। তিনটে এখানে প্রবলেম, ইম্পর্টেন্ট এটা। তারপর an alpha particle moves in a circular path of radius 0.83 centimeter in the presence of a magnetic field 0.25 Weber per meter square. The de Broglie wavelength associated with alpha particle will be. আচ্ছা, একটা আলফা পার্টিকেল ঘুরছে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা আলফা পার্টিকেল, পজিটিভ চার্জ তো না, আমি ক্রস ডিরেকশন একটা ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছি। এই বি এর ভ্যালুটা হচ্ছে কত? 0.25 টেসলা। ওয়েবার পার মিটার স্কয়ার মানে তো টেসলা। তাহলে একটা আলফা পার্টিকেল সার্কুলার পাথে ঘুরছে এরকম, একটা আলফা পার্টিকেল ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনেই ঘুরবে এখানে। আচ্ছা,
তার রেডিয়াস অফ সার্কুলার পাথ ইজ আর। দেখো তো যখন ঘুরবে তখন আমরা রেডিয়াস অফ দ্য সার্কুলার পাথ মনে করো, পুরোনো পড়া, আর ইজ ইকুয়াল টু এম ভি বাই বি কিউ, এটা ছিল এম মানে মোমেন্টাম, পি বাই বি কিউ। তাহলে মোমেন্টামটা কত হচ্ছে, বি ইন্টু কিউ ইন্টু রেডিয়াস। এইবার ডি ব্রগলি ওয়েভলেন্থ কত, ব্যাস তোমরা পেয়ে গেলে এইচ বাই পি। পি মানে হচ্ছে এইচ বাই বি কিউ আর। এইচ কত বসাতে হবে, এটা উপায় নেই, 6.63 ইন্টু 10⁻⁻34 জুল, জুল সেকেন্ড, বাই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু 0.25 টেসলা, কিউ চার্জ কি জানি আলফা পার্টিকেল, আলফা পার্টিকেল চার্জ হচ্ছে 2 ইন্টু চার্জ অফ প্রোটন, মানে 2 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 হয়ে গেল চার্জ। এবার রেডিয়াস অফ দ্য সার্কুলার পাথ গিভেন 0.83 সেন্টিমিটার, 0.83 ইন্টু 10⁻⁻2 মিটার করলাম। এটা ল্যামডা, এটা মিটারে আসবে, ডি ব্রগলি ওয়েভলেন্থ। এটা ক্যালকুলেশন করলে আসবে 0.01 অ্যাংস্ট্রম। তাহলে অ্যান্সার আমাদের হয়ে গেল। তারপর হোয়াট ইজ দ্য রেশিও অফ ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ হিলিয়াম অ্যাটম? রেশিও অফ হিলিয়াম অ্যাটম, আচ্ছা অ্যান্ড এখানে একটা হবে অ্যান্ড অক্সিজেন গ্যাস মলিকুল অ্যাট রুম টেম্পারেচার। আচ্ছা অ্যাটম বলা আছে, চার্জ পার্টিকেল না কিন্তু, অ্যাটম বলা আছে, মলিকুল বলা আছে। তার জন্য ফর্মুলা ডি ব্রগলি ওয়েভলেন্থ মনে করো, মনে করো, মনে করো, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই স্কোয়ার রুট 3m স্মল কে, ডি ব্রগ এটা হচ্ছে কি বলে বোল্টজম্যান কনস্ট্যান্ট, 3m কে টি। কে তো কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট, কে কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট, এইচ কনস্ট্যান্ট, 3 কনস্ট্যান্ট, ল্যামডা ভ্যারিজ, শুধুমাত্র থাকছে স্কোয়ার রুট অফ মাস। কে বোল্টজম্যান কনস্ট্যান্ট। তাহলে ল্যামডা হিলিয়াম বাই ল্যামডা অক্সিজেন ইকুয়াল টু স্কোয়ার রুট মাস অফ অক্সিজেন বাই মাস অফ হিলিয়াম। বলো অক্সিজেনের মাস হিলিয়ামের মাসের কত টাইমস? তুমি যদি অক্সিজেনের মলিকুলার ওয়েট লেখো 32, আর হিলিয়ামের অ্যাটমিক মাস আর মলিকুলার মাস একই কথা, সেটা হচ্ছে 4, তার মানে 16 তার স্কোয়ার রুট, তাই তো 8 স্কোয়ার রুট 2√2। ল্যামডা হিলিয়াম বাই ল্যামডা অক্সিজেন ইজ ইকুয়াল টু 2√2:1। এই হলো আমার অ্যান্সার। তারপরের প্রবলেম দেখো, if kinetic energy of an electron is same as that of a photon having energy E, আচ্ছা, then what will be the ratio of the de Broglie wavelength? Kinetic energy একটা ইলেকট্রন আর ফোটনের সেম দেওয়া আছে কাইনেটিক এনার্জি। ইলেকট্রন ফর ইলেকট্রন ল্যামডা ই যদি আমি লিখি, ল্যামডা ই সেটা কি, এইচ বাই স্কোয়ার রুট 2m কাইনেটিক এনার্জি, আর ল্যামডা ফোটন equal to hc by lambda. Lambda is equal to hc by e, hc by e তো given। এবারে রেশিও কত, তাহলে ল্যামডা আগে কোনটা, ইলেকট্রন, তাহলে ল্যামডা ই বাই ল্যামডা ফোটন ইকুয়াল টু এইচ বাই 2m কে, আর এটাই কেটাই কিন্তু এখানে ই, আর ল্যামডা ফোটন ই বাই এইচ সি। আচ্ছা এইখানে এইচ বাই অ্যাকচুয়ালি 2m কাইনেটিক এনার্জি সেম বলা আছে না, এই কে মানে ই আর ই বাই এইচ সি, যা হবে সেটাই অ্যান্সার। তার মানে এইচ ক্যান্সেল, ই নিচে, উপরে ই যাবে বাই 2m,
ইন্টু সি, তার স্কোয়ার রুট সম্ভবত, তোমরা একটু দেখে নেও। ই স্কোয়ার রুট ই চলে গেল, 2m নিচে আছে, সি একটা নিচে আছে, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো, ম্যাটার ওয়েভস এক্সপেরিমেন্টাল এভিডেন্স, যেটা আমি শুরুতেই বলেছিলাম, ডেভিসন অ্যান্ড জার্মার ইউএসএতে, আমেরিকার বেল ল্যাবরেটরি 1927-এ ওনারা ইলেকট্রনের ডিফ্রেকশন হয় এটা ওনারা প্রুভ করলেন, দেখালেন এক্সপেরিমেন্ট করে। এক্সপেরিমেন্টাল ডিসকভারি অফ ডিফ্রাকশন অফ ইলেকট্রন বাই ক্রিস্টাল, নিকেল ক্রিস্টাল দিয়ে এরা নিকেল ক্রিস্টালের মধ্যে ইলেকট্রনের ডিফ্রাকশন করে দেখালেন ব্রাগস ল ইউজ করে। ব্রাগস ল ডিটেলসে যাচ্ছি না। ঠিক 1928-এ প্রায় একই সময় ধরে এক্সপেরিমেন্ট চলছিল। ওটা তো 1-2 দিন এক্সপেরিমেন্ট হয় না, কয়েক বছর ধরে হয়। তো একই সময় এক্সপেরিমেন্ট চলছিল। জিপি থমসন, ইনি জে থমসনের ছেলে পুত্র, ইনি 1928-এ একই ঘটনা দেখালেন, অর্থাৎ ইলেকট্রনের ডিফ্র্যাকশন দেখালেন, মানে ওয়েভ নেচার, ওয়েভ বিহেভিয়ার, এটা প্রুভ করলেন ল্যাবরেটরিতে। থমসন অ্যান্ড ডেভিসন শেয়ার্ড দ্য নোবেল প্রাইজ ফর ফিজিক্স ইন 1937। 1937-এ এদেরকে নোবেল প্রাইজ দেওয়া হলো পার্টিকেলের ওয়েভ নেচার আছে এটা প্রুভ করার জন্য। আর প্রথম বলেছিলেন কে পার্টিকুলার ওয়েভ নেচার হাইপোথিসিস হিসাবে, সেটা হচ্ছে ডি ব্রগলি। এইটা যখন প্রুভ হয়ে গেল তখন ডি ব্রগলির আর হাইপোথিসিস রইল না, সেটা হয়ে গেল থিওরেম। ম্যাটার ওয়েভস এক্সপেরিমেন্টাল এভিডেন্স, দেখো থিওরিটিক্যালি জানো ইলেকট্রনের ওয়েভলেন্থের ফর্মুলা 12.27 বাই স্কোয়ার রুট ভি অ্যাংস্ট্রম। আমি যদি ভি এর ভ্যালু 54 নিই তাহলে 1.67 অ্যাংস্ট্রম আসে। তারপরে এটা থিওরিটিক্যালি ফর্মুলা থেকে। আর ওনারা এক্সপেরিমেন্ট করলেন, এই যে এটাকে আমরা ব্র্যাগস ল বলি, ডি সাইন থিটা, এটা ব্র্যাগস ল। ব্র্যাগস ল থেকে ওনারা এই নিকেল ক্রিস্টালের মধ্যে ডিফ্র্যাকশন ঘটিয়ে ওনারা ইলেকট্রনের যে ওয়েভলেন্থ বার করলেন সেটা 1.65, যেটা নাকি থিওরিটিক্যাল ভ্যালুর সঙ্গে প্রায় কাছাকাছি, নিয়ারলি। এটা এমনি স্মল ভ্যালু এগুলো। সেই জন্য আমরা শিওর হয়ে গেলাম ইলেকট্রন ইজ এ ওয়েভ। তাহলে ইলেকট্রন হচ্ছে ওয়েভস লাইক ওয়েভ। আচ্ছা, তারপরে ইলেকট্রন মাইক্রোস্কোপের কথা বলা আছে। 4000 অ্যাংস্ট্রম থেকে 7500 অ্যাংস্ট্রম পর্যন্ত ভিজিবল লাইট যেটা, সেটা দিয়ে আমরা দেখতে পারি। আর ইলেকট্রনের এখানে ওয়েভলেন্থ 0.1 থেকে 10 অ্যাংস্ট্রম পর্যন্ত হতে পারে, 0.1 থেকে 10 অ্যাংস্ট্রম। এটা দিয়ে আমরা যদি দেখি তার রিজলভিং পাওয়ার অনেক বেশি হবে। হ্যাঁ, কারণ রিজলভিং পাওয়ার প্রপোর্শনাল টু 1/λ। ল্যামডা যত কম হবে রিজলভিং পাওয়ার বেশি হয়। সেই জন্য ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে অনেক স্মল অবজেক্ট, স্মল জিনিস, মলিকুলস, ক্রিস্টাল, সেল, ক্রিস্টাল স্ট্রাকচার, অ্যাটম, এগুলোও দেখা সম্ভব। ডিএনএ স্ট্রাকচার বডির ভেতরে। হ্যাঁ, মেডিকেল সায়েন্সে তো খুব প্রয়োজনীয় ইলেকট্রন মাইক্রোস্কোপ। যাই হোক, এখানেই থাকছে আজকে, শেষ করি। তোমরা পুরো ক্লাসটা দেখো, অঙ্কগুলো করার চেষ্টা করো সবগুলো। এরপরে নিউক্লিয়াস চ্যাপ্টার, এই চ্যাপ্টার নিয়ে আসবো তোমাদের। কিছু কিছু কনসেপ্ট, আবারও কিছু কিছু অঙ্ক হবে। আসছি, ভালো থেকো। সামনে পরীক্ষা, ভালো করে পড়াশোনা করো, শরীর ঠিক রাখবে।